হাদির দেহটাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করে নিয়ে আসা হয়েছে এবার কেয়ার হাসপাতালে। এখান থেকে যে কোনো ধরনের স্বাস্থ্য বুলেটিন গোপন করা যায়। এবার কেয়ার হাসপাতাল প্রমাণ করেছে তারা সরকারের স্বার্থে, সরকারি অঙ্গলনে যে কোনো ধরনের চিকিৎসা তথ্য গোপন করতে তারা পারদর্শী। এবং কি অদ্ভুত ভাবে, কি সুন্দর ভাবে সরকার মৃত্যু খবরগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য উস্তাদ হয়ে গেছে। এত বেশি ঝানু হয়ে গেছে, সে মৃত্যুগুলোকে কিভাবে সময়টাকে তার ইচ্ছা মতো প্রলম্বিত করতে পারে তার একটা প্রমাণ আমরা পেয়ে গেলাম। হাদিকেও সেই গোপন জায়গায় ঢুকিয়ে দেওয়া হলো, যেখান থেকে আমরা আর তার সম্বন্ধে কোনো খবর জানতে পারবো না। এবং সেখানে যে ডাক্তার অপারেশন করেছে, যে ডাক্তার উপস্থিত ছিলেন, সেই ডাক্তারের বক্তব্য কিন্তু আজকে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, এটা ভাইরাল হয়েছে। হাদির কিলিং মিশন কতটা ভয়ঙ্কর সেটা তো বলার অপেক্ষা রাখে না। এটা প্রকাশ্য দিবালোকে ব্ল্যাঙ্ক শুট করে কত বড় ঝানু, মানে পয়েন্ট শুটার হইলে পরে এরকম ভাবে একদম যেখানে কানের নিচে গুলি করে মারা খুব সহজ। একটা লোক শিওর মারা যাবে, যে জায়গায় আঘাত করলে পরে শিওর মারা যাবে, যাতে কোনো নিশ্চিত, একদম শতভাগ নিশ্চিত করে যে গুলিগুলো করা হয়। স্নাইপার শুটার বলো বা কিলার যারা বলো, প্রফেশনাল কিলার যারা বলো, তারা কিন্তু এইভাবেই করে এবং তারা কখনো টার্গেট মিস করে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যিনি শুটার, যারাই শুটার যে পক্ষেরই হোক, এই শুটাররা অত্যন্ত দক্ষতার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে তারা তাদেরকে টার্গেটকে গান ডাউন করে ফেলেছে। এবং এটা এখানে একটা ত্রিভুজ প্রেম সৃষ্টি হয়েছিল ঢাকা ৮ আসনকে নিয়ে। এই ত্রিভুজ প্রেমের বলি হতে যাচ্ছেন আমাদের অন্যতম একটি বিজয়ী প্রার্থী, যার বিজয় প্রায় সম্ভাবনা ছিল প্রায় শতভাগ। সেই বিজয়ের প্রার্থীটাকে আজকে আমরা মাঠ থেকে সরিয়ে দিলাম। এটা কার পক্ষে গেছে, কে এটা করাতে পারে, এটা সময় বলে দেবে। এখানে আমি সকালবেলা দুপুরের অনুষ্ঠানে তোমাকে বলেছিলাম যে ঢাকা রমনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাহেব যে বক্তব্য দিয়েছেন, যে উদাসীন বক্তব্য দিয়েছেন, তাতে কিন্তু তার পক্ষে সে জানে যে এটার সঙ্গে যারা জড়িত তাদের গায়ে হাত তোলার মতো বা তাদের দিকে অঙ্গ নির্দেশ করার মতো ক্ষমতা ডিসি সাহেবের নাই। তাই ডিসি সাহেব অবলীলা করে বলেছে, আমি শুনতে পেরেছি এবং সেখানে লোক পাঠিয়েছি। এখন হয়তো দ্রুত ঢাকা মেট্রোপলিটন পুলিশের থেকে বলা হয়েছে, সিআইডি, পিআইবি সবাইকে লাগানো হয়েছে। কিন্তু অদ্ভুত জিনিস দেখো, এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এত বড় একজন নেতা হোক, সে বয়সে ছোট কিন্তু শুধু জাতীয় নেতা, এই দেশের 10 জন নেতার মধ্যে সে এখন ওই জায়গায় সে চলে গেছে। সেই নেতাকে গুলি করা হলো, সেখানে ঢাকা মেট্রোপলিটনের কমিশনার সাহেবকে আমরা দেখলাম না, পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা দেখলাম না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো দেখলামই না। যেখানে যাদের যাওয়া উচিত ছিল, সেখানে তার চিকিৎসা নিশ্চিত করার জন্য যেখানে ডক্টর ইউনূস সাহেব নির্দেশ দিয়েছেন, আহ্বান জানিয়েছেন এবং একটা নির্দেশ দিয়েছেন ব্যবস্থা গ্রহণ করার জন্য, গ্রেফতার করার জন্য আসামিদেরকে, সেখানে পুলিশের তৎপরতা কি যথেষ্ট? আবার ফেসবুকে দেখলাম তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন, পরিষ্কার করে বলতেছেন, নিউজ হেডলাইনে কি আসতেছে, 25শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকা ফিরতেছেন। লন্ডন থেকে ঢাকা ফিরতে তো একদিন সময় লাগবে, কবে রওনা দিবেন, কখন রওনা দিবেন সেটা উনি বলেন না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের তারেক রহমান সাহেব নিজে ভেরিফাইড ফেসবুকে বলেছেন তিনি কেন দেশে আসতে পারেন নাই। তাহলে কি এতদিন কি আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব কি অন্তরায় ছিলেন? তিনি কি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন যে উনি আজকে ক্লিয়ারিফাই করে দিলেন যে না, আর কোনো বাধা নাই, উনি এখন আসতে পারবেন? ওনারই বক্তব্যটা, তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, উনি ওনার ভেরিফাইড ফেসবুকে দিলেই পারতেন। বা উনি যখন আজকে বক্তব্য দিলেন, যখন শোক প্রকাশ করলেন, যখন নিন্দা জ্বালালেন, ক্ষোভ প্রকাশ করলেন হাদির জন্য, তখনই বলতে পারতেন আমি আসতেছি, এত অরাজকতা দেশ চলতে পারে না, আমি নিজে আসতেছি, আমি নিজে এসে দেখবো, এই কথাটা বলতে পারতেন। কিন্তু রাত্রে 8টার পরে হঠাৎ করে দেখা গেল যে বাংলাদেশের সকল মিডিয়ার হেডলাইন নিউজ থেকে হাদি সরে গেল। হাদি আর প্রধান শিরোনাম নাই।
এমনকি শিরোনামে হাদি নাই। এখন হাদিকে আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে স্থানান্তরিত করে দিয়েছি আমরা এবার কেয়ার হাসপাতালে। তার সঙ্গে আরেকটা খবর দিয়ে দেওয়া হলো যে জুবাইদুর রহমান হাদির স্ত্রীর সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন। বিষয়টা হেডলাইন কোথায় চলে যাচ্ছে, খবরগুলা কোথায় স্থানান্তরিত হয়ে যাচ্ছে? মানুষ তখন জানতে চায় হাদির কি অবস্থা, হাদি কি অবস্থা, সে ভালো হবে না মন্দ হবে, তার চিকিৎসার কি অবস্থা। এই জন্য সারা বাংলাদেশের মানুষ উদ্গ্রীব, দল মত নির্বিশেষে সবাই উদ্গ্রীব যে হাদির কি হলো, এবং হাদিরকে যারা হত্যা করতে চেয়েছে বা হত্যা করেছে তাদের কি ধরা হয়েছে, তদন্তের খবর কি, এইগুলা জানতে চায়। কিন্তু সেই খবরগুলাকে চাপা দিয়ে হঠাৎ করে একটা খবর নিয়ে আসা হলো কি তারেক রহমান ফিরবেন 25শে ডিসেম্বর। তারেক রহমান তো বাংলাদেশে কবে ফিরবেন না ফিরবেন এখন এটা প্রাসঙ্গিক নয়। এখন তো নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। তারেক রহমান দেশে আসলেও নির্বাচন হবে, না আসলেও নির্বাচন হবে। তারেক রহমান আসা না আসা এখন একটা দলীয় সিদ্ধান্ত, এটা দলীয় নিউজ হতে পারে, এটা দলের ব্যাপার, এটা সার্বজনীন না, এটা অন্যান্য রাজনৈতিক দলের কাছে এটা কোনো গুরুত্ব বহন করে না। কিন্তু সেই নিউজটা আজকে সমস্ত মিডিয়াতে হেডলাইন। তার মানে মিডিয়া কাদের কন্ট্রোলে আছে? যারা ওই ট্রিগারটা টিপেছে, যাদের নির্দেশে ওই কিলার হাদির কানে নিচে গুলি করেছে, ঠিক ওরাই আজকে সমস্ত মিডিয়াকে কন্ট্রোল করতেছে। তারাই আজকে এবার কেয়ার হাসপাতালকে নিয়ন্ত্রণ করতেছে। তারাই সেখানকার খবরগুলাকে ধামাচাপা দিয়ে মিথ্যা অসত্য স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করতেছে। এটাকে ঘটা করে ফখরুল ইসলাম সাহেব, যা বিশ্বাসযোগ্যতা এত দ্রুত মানুষের কাছে কমে গেছে, তিনি আজকে ঘোষণা করলেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে আসতেছে। তাহলে এটা দিয়ে আজকে এই খবরের হেডলাইন গুলা সরাই দিলেন কেন? কেন হাদির সেকেন্ড লাইনও না, হাদির শিরোনাম হারিয়ে গেল? কেন বিভিন্ন টেলিভিশন থেকে হাদির শিরোনাম হারিয়ে গেল? এটা কি আমার রাজনীতিবিদরা একটু খেয়াল করে দেখবেন? এটা কি আমার হাদির পক্ষের লোকেরা খেয়াল করে দেখবেন? এটা কি শিবির বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, আপনারা কি একটু তলায়া দেখবেন কি কারণে হাদির নিউজটাকে ডার্ক করে ফেলা হলো? কেন হাদির নিউজটাকে ব্ল্যাকআউট করে দিয়ে সেখানে তারেক রহমানের দেশে ফেরার নিউজটাকে অন্যতম প্রধান শিরোনাম হিসেবে নিয়ে আসলো? এতে কি ডালমে কুছ কালা মনে হচ্ছে না? এতে কি সরকার এবং একটি বিশেষ বাহিনী বা একটা গুপ্ত বাহিনীর কাছে বাংলাদেশ কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এটারই কি প্রমাণ আসছে না? এই যে আমি কথাগুলো বলছি, আমি বেঁচে থাকতে পারবো কিনা, আমার উপরে এরকম গুপ্ত আঘাত আসবে কিনা, আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি শঙ্কিত নই, আমার উপরে আসতে পারে। এবং আসলে ওই গুপ্ত ঘাতকেরা করবে। এই গুপ্ত ঘাতক যারা হাদির উপরে গুলি চালিয়েছে তারাই আমার উপরে গুলি চালাবে। কোন রাজনৈতিক দল চালাবে না, ছাত্র শিবির চালাবে না, জামাত চালাবে না, এই এনসিপি চালাবে না, বিএনপি তো চালানোর প্রশ্নই ওঠে না। কাজেই এই গুপ্ত ঘাতকদেরকে যদি আপনি না ধরতে পারেন, গুপ্ত ঘাতকদের সঙ্গে এই সরকারের একটা আনহোলি অ্যাটাচ আছে, একটা অত্যন্ত অপবিত্র সম্পর্ক তারা গড়ে তুলেছেন, একটা ইলিসিট রিলেশনশিপ গড়ে তুলেছেন, যেটা জাতির জন্য ভয়ঙ্কর, বিপজ্জনক। এটার থেকে যে কোনো ভাবে হোক সরকারকে তার অবস্থান পরিবর্তন করতে হবে, নাহলে সরকার কিন্তু দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এখানে একটি উগ্র একটি গোষ্ঠীর কাছে, ধর্মীয় গোষ্ঠী না, একটা উগ্র গোষ্ঠীর হাতে, একটা কিলার গ্রুপের হাতে দেশটাকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি নির্দেশ দেন অবৈধ অস্ত্রধারীকে শুধু গ্রেপ্তার না, প্রয়োজনে যারা হত্যা করেছে হাদির হত্যার বিনিময়ে তাদেরকে হত্যা করেন, এরকম নির্দেশ দেন না। ইসলামে তো অ্যালাউড, ইসলামে তো এটা স্বীকার করে, আমাদের ধর্মে তো স্বীকার করে কিলারকে কিল করতে হবে, এটাই তো ইসলামের শিক্ষা। আজকে আপনি কিলারকে দমন করার জন্য আপনি দেন না। কাদের কাছে অস্ত্র আছে? একটা লাশ যদি আর কোনো মানুষের বিরুদ্ধে মানুষের পড়ে, তাহলে কায়েম সাহেব আপনি রেসপন্সিবল হবেন, কারণ আপনি ঘোষণা দিয়েছেন, সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন।
আপনি কতভাবে দায়ী হবেন। আপনি ডাকসুর বিবি হিসাবে আপনি আহ্বান জানিয়েছেন সকল ছাত্র যুব সম্প্রদায়কে প্রস্তুত থাকতে। আপনি অনেকটা যে কথাটা বলেছেন সেই কথাটা আপনি সিরিয়াসলি নেন, আর যদি না নেন তাহলে বলবো যে আপনি অন্য কিছু ইঙ্গিত করছেন, না হলে বলবো আপনি হয়তো কারো না কোনো জন্য আপনি হয়তো এমনও অনেকে বলতে পারে এইটার পিছনে আপনারও কোনো হয়তো দায় দায়িত্ব ছিল বা আপনারও কোনো ইঙ্গিত ছিল, সেটাকে অন্যদিকে ঘুরে দেওয়ার জন্য আপনি এত বড় আহ্বান জানিয়েছেন। আজকে আপনাকে পরিষ্কার করতে হবে, আপনার অবস্থানকে পরিষ্কার করতে হবে। আপনি আপনার দলটাকে, জামাত ইসলামকে আজকে হুমকির মুখে ফেলে দিলেন। আজকে আপনার দায়ভার জামাত বহন করতে হবে। গত 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে টেলিভিশনের নিউজে হেডলাইনে শিরোনামে কি হাদি আছে? তুমি একটা গ্ল্যান্স দেখো তো, কোনো একটা টিভি চ্যানেলে দেখো তো হাদির নিউজটা শিরোনামে আছে কিনা। সেখানে 2টা শিরোনাম চলতেছে, একটা হলো তারেক রহমান সাহেব 25 তারিখে আসবেন বাংলাদেশে, আরেকটা হলো ওনার স্ত্রী জুবাইদুর রহমান হাদির স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে সহানুভূতি সহমত জানিয়েছেন। এছাড়া হাদির কোনো নিউজ আছে? তাহলে তুমি সরকারকে কি করে তুমি দায়মুক্ত? সরকারের নিয়ন্ত্রণ তো মিডিয়া এখন, তাহলে মিডিয়াতে এই খবরগুলা কি করে ব্ল্যাক আউট হয়ে গেল? কি করে হাদির খবরগুলো সমস্ত মেইন লাইন মিডিয়া থেকে ব্ল্যাক আউট হয়ে গেল? আজকে যদি তোমাদের মতো এর ইউটিউব না থাকতো, ফেসবুক না থাকতো, তাহলে তো এই হাদিকে হাদি বলে কেউ আছে কিনা পৃথিবীতে, ছিল কিনা কোনোদিন, এইটাও তো কেউ প্রশ্ন করার মতো ছিল না। ওরা লিখে দিত হাদি বলে কোনো লোক ছিল না, এটা হাদি বলে কেউ কোনো গুলি খায় নাই, হালি বলে ঘটনা ঘটা নাই, এটা একটা ভুল তথ্য দেওয়া হয়েছিল, ভুল নিউজ দেওয়া হয়েছিল। আসলে আপনারা এটা জানেন না। এরকম নিউজ দিলেও তো মানুষ সেটা নিয়ে মেনে নিতে বাধ্য হবে, এখন যেরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাহলে 2 ঘন্টা ধরে টেলিভিশনের শিরোনামে কেন হাদির কোনো সংবাদ নাই? এটা কি তুমি এত খেলো করে দেখলে হবে? এত হালকা করে দেখলে হবে? এই জন্য তো আমি বলছি সাদিককে যে আপনি যে আহ্বান জানিয়েছেন সে আহ্বান যথার্থ, সঠিক এবং সত্য। এখন আপনাকে সেটা বাস্তবায়ন করতে, কিন্তু একটা নির্দেশ দিতে হবে ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর পক্ষ থেকে হত্যাকারীদেরকে, কিলারদেরকে কিল করতে হবে, এই নির্দেশ দেন। এই নির্দেশ না দিলে এই কিলাররা আমাদের নাক কানের নিচে গুলি করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না শেষ এই স্বাধীনতাকামী বাংলাদেশের জনগণের কল্যাণকামী মানুষটি বেঁচে থাকবে। শেষ মানুষটি বেঁচে না থাকা পর্যন্ত এই কিলাররা, এই কানের নিচে গুলি করা পারদর্শীরা গুলি করবেই, এই প্রফেশনালরা, এই গুপ্ত ঘাতকেরা গুলি করতেই থাকবে, মানুষকে মারতেই থাকবে। এটা বন্ধ করার জন্য আমি মনে করি একমাত্র ঢাকা ইউনিভার্সিটির ভিপি, ডাকসুর ভিপি পারেন। ওনার দায়িত্ব, উনি আহ্বানও করেছেন, ডাকও দিয়েছেন। উনি এখন আব্বাসকে ভয় পাওয়ার কিছু নাই, বিএনপিকে ভয় পাওয়ার কিছু নাই, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। কাজে চাঁদাবাজদের সঙ্গে আমরা বলেছি, চাঁদাবাজ, অস্ত্রবাজ, সন্ত্রাসী, দখলবাজ সবার বিরুদ্ধে আপনি অভ্যুত্থান শুরু করেন, আমরা আছি। আমি বরাবর এই গত 15 মাস ধরে খুবই সোচ্চার সবসময় বলে আসতেছি, দেশের যে অবৈধ অস্ত্র 5 আগস্টের আগে পরে এই অবৈধ অস্ত্র বাংলাদেশের শান্তি কেড়ে নিবে, এবং যে জঙ্গিরা পালিয়ে গেছে জেল থেকে এবং যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে, এদেরকে আবার ঢুকানো হোক, আর নাহলে বাংলাদেশে কেউই নিরাপদ না। সুতরাং নিরাপদ বাংলাদেশের জন্য আমরা তো যে কোনো কিছু করতেই প্রস্তুত। ভাই তুমি এটা কি বলতেছো ভাই? কিলার আমাদেরকে কিল করবে, কিলার আমাদেরকে কিল করবে। আপনি কিলারদেরকে নিয়ে জেলখানায় বসে ভিআইপি মেহমান খাওয়াবেন, টেলিফোন দিবেন, তাদেরকে বিভিন্ন হোটেল থেকে ভালো ভালো খাবার পাঠাবেন, আর ওরা আমাদেরকে রাস্তায় ঘাটে রিক্সার মধ্যে গুলি করে মারবে, কানের নিচে গুলি করে মারবে। আর তুমি বলছো তাদের গ্রেফতার করতে লজ্জা করে না? পুনিয়া তোমাদের মানবতা দেখাবে তোমরা কিলারদের প্রতি? তোমরা কিলারদের মানবতা দেখানোর জন্য তোমরা বড় বড় কথা বলো? হত্যার বিনিময়ে হত্যা। হাদিকে যারা মেরেছে তাদেরকে একটাই মাত্র শাস্তি, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে প্রকাশ্যে হত্যা করতে হবে, তাদের কোন ট্রায়াল না। ইসলামী শিক্ষা এটা, আমার ধর্মের শিক্ষা এটা। কিলারকে কিল করতে হবে,
কিলাররা আমাদেরকে কিল করবে আর আপনারা বিচারে প্রহসন করবেন আপনারা। হ্যাঁ, মানবতা আপনাদের উঠে উঠে, এই মানবতা কোথায় ছিল? এই নিরীহ ছেলেটা রিক্সায় করে যাচ্ছিল, যার কোনো বডিগার্ড লাগে না, একটা নেতা, একটা নিরীহ ছেলেকে, একটা নিরীহ নেতাকে আপনারা, উদীয়মান একটা নেতাকে আপনারা এইভাবে প্রকাশ্যে দিনের বেলা গুলি করে মেরে ফেললেন, আর তার মৃত্যু সংবাদটা আপনি প্রকাশ করছেন না। ঠিক আপনাদের রাজনীতি। আমরা কেউই নিরাপদ না, এদেরকে দিয়ে আমি সবসময় বলে আসছি, এবং যারা এই ধরনের ঘটনা, আজকে যেই ঘটনা ঘটেছে, যে কেউ যদি কোনো ধরনের মিনিমাম জাস্টিফাই করার চেষ্টা করে, তাহলে পরবর্তী টার্গেট সে হবে। এবং পরবর্তী টার্গেট কে আমরা কিন্তু জানি না। এই সাদি কি একমাত্র টার্গেট, নাকি হাদি কি একমাত্র টার্গেট, নাকি আরো টার্গেট আছে? হতেই পারে, এই শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আপনি যেমন বলছেন, এটা আমরা প্রত্যাশা করি না যে বাংলাদেশে দায়িত্বশীল কোনো মানুষ এই টার্গেটের সম্মুখীন হোক, কিন্তু এই টেনশন সবার মধ্যে আছে। এটা আমার ক্ষোভ, এটা আমার আক্রোশ। তোমরা আমি বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি যে পরবর্তী টার্গেট নই তার নিশ্চয়তা কি? আমি যে ঘর থেকে বাইরে আমাকে কানে গুলি করে মারবে না তার নিশ্চয়তা কি? কালকে তো আমি রাজনীতি প্রোগ্রামে যাব, আমিও তো মিছিল মিটিং এ যাব, আমিও তো জনগণের কাছে যাব ভোট চাইতে। আমার জন্য না চাই, আমার সন্তানের জন্য চাইতে যাব, আমার দলের জন্য চাইতে যাব, বা কারো না কারো পক্ষে আমি ভোট চাইতে যাব। তাহলে আমার অবস্থা তো তাই হবে, আমার কানের নিচে গুলি করে চলে যাবে, আমরা কিছু করতে পারবো না। তাহলে আমরা কি বাহিনী নিয়ে চলবো? আজকে 300 আসনে প্রায় 900 লোক দাঁড়িয়েছে, এই 900 লোককে কি পুলিশি গার্ড দেওয়া সম্ভব? সরকারের পক্ষে কি তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? এত পুলিশ ফোর্স কি আমাদের আছে? 3টা শিফটে 3টা পুলিশ যদি থাকতে হয়, 3 নং 2700 পুলিশ লাগবে শুধু এই আমার 300 গার্ডকে থাকতে। কারণ একজন প্রার্থী তো এই ঘন্টা ধরে কাজ করবে না, সে 24 ঘন্টায় কাজ করবে জনগণের সঙ্গে। হয়তো কারো বাড়িতে ঘুমাবে, রাস্তায় ঘুমাবে, পথে ঘাটে ঘুমাবে। সেখানে কি তাকে প্রহরা দেওয়া পুলিশের পক্ষে রাখা সম্ভব? পুলিশকে নিরাপত্তা দিতে পারবে যদি এই ঘাতকরা যদি নিরাপদে বাংলাদেশের মাটিতে চলতে পারে। তাদের চলাচল বন্ধ করতে হবে, প্রয়োজনে পাখির মতো গুলি করে এই কিলার দিকে মারতে হবে। যার কাছে অবৈধ অস্ত্র পাওয়া যাবে, দেখা যাবে, তাকে তাৎক্ষণিক গান্ডন করে দিতে হবে, তাকে গুলি করে মারতে হবে। এটাই সভ্যতা আমাদের শিখিয়েছে, এটাই সভ্যতা। আজকে পৃথিবীর সভ্যতা এখানে আসছে এইভাবে অপরাধীকে শাস্তি দিয়ে, ওই তথাকথিত মামলা মোকদ্দমা করে আদালতের কাঠ গড়ায় নিয়ে দাঁড় করায় শাস্তি দিয়ে কোনোদিন অপরাধ দমন হয় নাই।